নমস্কার, আমার নাম শোভন। আপনারা দেখছেন শোভনিশ অ্যাস্ট্রোলজি। এখানে আমরা যে কোনো আগ্রহী ব্যক্তির বিনামূল্যে ভাগ্যগণনা ও কুষ্টি বিচার করে থাকি। আপনারা যদি চান যে আপনাদেরও ভাগ্যগণনা করে সেই ভিডিও ইউটিউবে আপলোড করে দেওয়া হোক, তাহলে এই ভিডিওর কমেন্টে নিজের জন্মের তারিখ, সময় এবং স্থান লিখে কমেন্ট করুন। হতে পারে পরবর্তী ভিডিওটি আপনার জন্মছকের উপরেও। তাহলে আজকে আমরা এই ছকটি একটু দেখি যে কার। ছকটি হচ্ছে অরিন্দম পাল রিকোয়েস্ট করেছেন। 19শে মার্চ 1991 জন্ম, 1:40 PM আর কলকাতায়। তাহলে শুরু করছি, কিন্তু শুরু করার আগে একটা জিনিস বলে রাখি যে এখানে যে জন্মছকটি এখন বিচার করব, এটা এখানে বেসিক অ্যানালিসিস করা হয় এবং শুধুমাত্র D1 চার্টের উপর বেস করে করা হয়। এছাড়াও নবমাংশ কুণ্ডলী আছে, অন্যান্য মানে যে ডিভিশন চার্টগুলো আছে সেগুলো দেখা দরকার, আর দশা তো অবশ্যই দেখা দরকার জীবনে কোন সময় কী হবে সেটা বোঝার জন্য। কিন্তু এখানে ছোট ভিডিওর মধ্যে বেশি ডিটেলসে বলা সম্ভব হয় না। তো এবং কিছু কি বলবো, ইন্টারাকশানসের মাধ্যমে এগোলে অ্যানালিসিসটা বেটার হয়, ক্লিয়ার হয় একদম। তো তার জন্য ডিটেল অ্যানালিসিস দরকার করানো। তো কেউ যদি লাইফে খুব পজিটিভ কিছু চেঞ্জেস আনতে চান এবং কোনো স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেইটা কাটিয়ে উঠতে চান, কিছু পসিবল রেমেডিস করাতে চান, তার জন্যে কিন্তু অবশ্যই ডিটেল অ্যানালিসিস দরকার। সেটা যে কোনো কারোর কাছ থেকে তিনি সাহায্য নিতে পারেন, যে কোনো জ্যোতিষের কাছ থেকে। আর যদি কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে চান এই ব্যাপারে, তাহলে আমি বলে রাখি যে আমার এই ভিডিও ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, সেখানে তিনি যোগাযোগ করতে পারেন এবং আমার পার্সোনাল কনসালটেশনের ফিজ হচ্ছে 501 টাকা। তাহলে আমরা এই জন্মছকটি বিচার শুরু করছি। জয় মা দুর্গা, জয় বজরংবলী। তো এই যে ছকটা দেখতে পাচ্ছি, সেটা প্রথম ঘর যেটা, সেখানে লেখা আছে 4, অর্থাৎ 4 নম্বর রাশির লগ্ন। তো 4 নম্বর রাশি কোনটা? 4 নম্বর রাশি হচ্ছে কর্কট রাশি, অর্থাৎ ক্যান্সার। তো এই জাতক তার মানে ক্যান্সার অ্যাসেন্ডেন্ট, বাই কী বলা যেতে পারে, কর্কট লগ্ন এনার। আর চন্দ্র যেখানে বসে সেটা হয় রাশি। তো চন্দ্র এনার বসে আছে 1 নম্বর রাশির ঘরে, অর্থাৎ মেষ রাশির ঘরে। তাই এনার চন্দ্র রাশি হচ্ছে মেষ রাশি বা এরিজ রাশি। তো এই জন্মছকের মধ্যে কর্কট লগ্ন, যেহেতু কর্কট লগ্নের অধিপতি হচ্ছেন চন্দ্র, স্বয়ং চন্দ্রদেব। তো এই জন্মছকের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ গ্রহ তাহলে কোনটা? চন্দ্র। এবার আমরা দেখব যে প্রথম ঘরে কী আছে। এখান থেকে শুরু করছি এক এক করে। প্রথম ঘর যেখানে 4 লেখা আছে, সেখানে বৃহস্পতি এবং কেতু বসে আছে। বৃহস্পতি এবং কেতু যখন বসে আছে, এই ঘর থেকে আমরা বুঝতে পারছি বৃহস্পতি এবার উচ্চস্থ হয়েছে, যেহেতু বৃহস্পতি কর্কট রাশির ঘরে উচ্চস্থ হয়। তো বৃহস্পতি এখানে অত্যন্ত ভালো ফল প্রদান করবে। জাতকের মধ্যে একটা জ্ঞানী, একটা ধীর স্থির, একটা খুব সুন্দর সুথিং একটা পার্সোনালিটি দেওয়ার চেষ্টা করবে বৃহস্পতি। আর কি আছে? কেতু। কেতু যদিও ডিগ্রি ওয়াইজ বেশ উইক, ঠিক আছে। তো কেতু 1 ডিগ্রিতে আছে। বৃহস্পতিও দুর্বল, খুব স্ট্রং বলা যায় না, 9 ডিগ্রি 97, প্রায় 10 ডিগ্রির কাছাকাছি, তবু ডিগ্রি মানে ওয়াইজ পাওয়ারফুল মোটামুটি। তো এখানে কেতু থাকার জন্য যেটা করে, কেতু হচ্ছে একটু কনফিউজড স্টেট অফ মাইন্ড দেয়, একটু কনফিউজ পার্সোনালিটি দেয় এখানে। কিন্তু বৃহস্পতি যেহেতু আছে, তার যে প্রভাবটা সেটা বেশি থাকবে এবং কেতুর নেগেটিভিটি এখানে ফলাতে দেবে না। বৃহস্পতি এখানে পজিটিভ ফল দেবে এবং কেতুকে বাধ্য করবে নেগেটিভ ফল না দিতে। তো ওভারঅল যদি আমরা বিচার করি, প্রথম ভাবটি অত্যন্ত শুভ। প্রথম ভাব হচ্ছে স্বয়ং, প্রথম ভাব হচ্ছে পার্সোনালিটি, প্রথম ভাব হচ্ছে কিছু ফিজিক্যাল অ্যাট্রিবিউটস বোঝা যায়। যেমন এখানে এনার বৃহস্পতি আছে, মানে এমনটা হওয়ার খুব সম্ভাবনা যে ইনি একটু হেলদি প্রকৃতির হতে পারেন, একটু ওভারওয়েট হয়ে যাওয়ার সম্ভাবনা এরা। কারণ বৃহস্পতি থাকলে এটা হয়, কেন বৃহস্পতি এক্সপেনশনের কারক। তো শরীরের মধ্যেও সেই জিনিসটা দেখা যায় যে একটু এক্সপ্যান্ডেড শরীর এরকম মনে হয়। আর তবে কি একটা জিনিস, যে বিপরীত থেকে শনি রাহু দৃষ্টিটা আছে, তার একটা ইম্প্যাক্টের জন্য সেই ওবেসিটিটা একটা কন্ট্রোলে থাকতে পারে, যেহেতু শনি আবার ওবেসিটির অপোজিটে কাজ করে। কিন্তু তাও বৃহস্পতি থাকার জন্য একটা ওবেসিটি থাকার সম্ভাবনা। ওভারঅল প্রথম ভাবটি অত্যন্ত শুভ, কেন? বৃহস্পতি উচ্চস্থ হওয়ার জন্য। তারপর আসছি দ্বিতীয়ভাবে, যেখানে 5 লেখা আছে। দ্বিতীয় ভাব হচ্ছে ধন কুটুম বাণীর ঘর। দ্বিতীয়ভাবে কোনো গ্রহ বসে নেই বা বিপরীত থেকে সরাসরি কোনো দৃষ্টি প্রত্যক্ষ করা যাচ্ছে না। তৃতীয়ভাবে আসছি। তৃতীয় ভাব যেখানে 6 লেখা আছে, সেটা হচ্ছে ছোট ভাই বোনের ঘর, বাধা বিঘ্নের ঘর, পরাক্রমের ঘর, ছোট যাত্রার ঘর। সেই ঘরটি ফাঁকা, কিন্তু বিপরীত থেকে দৃষ্টি আছে সূর্য এবং বুধের। তো বিপরীত থেকে যে সূর্য বুধের দৃষ্টিটা, এখানে বুধ নিচস্থ হয়েছে, ফলে বুধ এখানে মারক এমনিতেও এই জন্মছকে। কেন? কর্কট লগ্নের ক্ষেত্রে বুধ মারক, এবং তার মধ্যে আবার নিচস্থ হয়েছে ভাগ্যভাবে। এটা ভাগ্যকে খারাপ করছে। এবং এটার যে দৃষ্টিটা, আমরা তৃতীয় ভাব নিয়ে আলোচনা করছিলাম, ছোটো ভাই বোনের ঘর যেটা, সেইখানে যে দৃষ্টিটা পড়ছে বুধের, সেটা ছোট যাত্রা এগুলো বাড়িয়ে দেবে,
বাধা বিঘ্ন পরাক্রম এটা বাড়িয়ে দেবে। হ্যাঁ, সূর্যের যে দৃষ্টি আছে তার জন্য পরাক্রম বৃদ্ধি পাবে, কিন্তু বুধের যে দৃষ্টিটা তার জন্য স্ট্রাগল, বাধা বিঘ্ন এগুলো চলতেই থাকবে এনার, আর ছোটো যাত্রা লেগেই থাকবে। আর সূর্যের যে দৃষ্টিটা পড়ছে তার জন্য যেটা কী করবে, সূর্য তো যেহেতু এখানে পজিটিভ এবং দ্বিতীয় প্রতি নবমভাবে বসা, এটা আবার একটু ব্যালেন্স করছে, এটা বেশ কিছুটা পজিটিভ। কিন্তু এখানে বুধ বেশি পাওয়ারফুল অবস্থায় আছে, বুধের ডিগ্রি 19 ডিগ্রি, সূর্য সেখানে 4 ডিগ্রি। সূর্য বলা যায় বাল্য অবস্থায় রয়েছে, বুধ যুব অবস্থায় রয়েছে, ফলে বুধ ওভার পাওয়ার করে দেবে সূর্যকে। এখানে যদি বুধ কম্বাস্ট হয়ে যেত খুব ভালো ফল পেতেন, কিন্তু তাহলে বুধের নেগেটিভিটিটা নীল হয়ে যেত, কিন্তু সেটা হয়নি। ফলে তৃতীয় ভাব রিলেটেড যদি আমি বলি যে ছোটো যাত্রা, বাধা বিঘ্ন এগুলো লেগে থাকবে, ছোটো ভাই বোনের যোগও তৈরি হচ্ছে। তারপর আমরা আসছি চতুর্থ ভাব। চতুর্থ ভাব যেখানে 7 লেখা আছে সেখানে প্লুটো, ইউরেনাস, নেপচুন, প্লুটোর বৈদিক জ্যোতিষে কোনো গুরুত্ব নেই, তাই আমরা এটা নিয়ে আলোচনা করছি না। তবে হ্যাঁ, বিপরীত থেকে দৃষ্টি আছে শুক্র এবং চন্দ্রের। এখানে চন্দ্র লগ্নপতি, তিনি দৃষ্টি দিচ্ছেন চতুর্থভাবে, এবং শুক্র মোরলেস এখানে পজিটিভ গ্রহ। তো অ্যাকচুয়ালি কিন্তু মানে চন্দ্রের অপোজিট পার্টি শুক্র, কেন চন্দ্র দেবতত্ত্বের মধ্যে পড়ে, শুক্র হচ্ছে দৈত্য গুরু। কিন্তু এই জন্মছকের মধ্যে, অর্থাৎ কর্কট লগ্নের জন্মছকে শুক্র অত্যন্ত দুটি কারক ভাবের মালিক, এক চতুর্থ ভাব, দুই হচ্ছে একাদশ ভাব। ফলে এই দুটি অত্যন্ত কারক ভাবের মালিক হওয়ার জন্য সূর্য এখানে শেষ পর্যন্ত অত্যন্ত কারক হয়ে দাঁড়ায়। আসাম বলা যায়, কিন্তু অ্যাকচুয়ালি কারক ভাবই ভালো গ্রহ, ভালো ঘরে বসলে ভালো ফল প্রদান করে শুক্র এখানে। তো শুক্র এবং চন্দ্র যে চতুর্থভাবে দৃষ্টিটা ফেলছে ভূমি মাতা বাহনের ঘরে, সেই ঘরটায় রিলেটেড সমস্ত পজিটিভ ফল পেতে সাহায্য করবে, কেন শুক্র এবং চন্দ্র দুজনের দিক থেকে এখানে বেনিফিশিয়াল একটা অ্যাসপেক্ট এখানে কাজ করবে। তাই মায়ের সঙ্গে সম্পর্ক অত্যন্ত মধুর হবে, এবং প্রপার্টি বা যানবাহন যাই বললাম, যেটা বাহন নেওয়ার কথা, গাড়ি বাড়ি, এই সমস্ত সব দিক থেকে পজিটিভ ফল দিচ্ছে। তারপরে আসছি আমরা পঞ্চম ভাবে। পঞ্চম ভাব যেখানে 8 লেখা আছে, এখানে কোনো গ্রহ নেই বসে, কিন্তু বিপরীত থেকে মঙ্গলের দৃষ্টি আছে স্বরাশিতে। মঙ্গলও এখানে পঞ্চমপতি, এবং মঙ্গলও এখানে অত্যন্ত কারক একটা প্ল্যানেট এই জন্মছকে, সে তার স্বরাশিতে দৃষ্টি দিচ্ছে। তো এটাও বোঝা যাচ্ছে যে অত্যন্ত ভালো ফল প্রদান করবে, তো পড়াশুনোর দিক থেকে অত্যন্ত ভালো করবে। পঞ্চম ভাব হচ্ছে সন্তানের ভাব, প্রেমের ঘর আর বিদ্যার্জনের ঘর। তো বিদ্যার্জনের দিক দিয়ে অত্যন্ত শুভ। সন্তানের দিক দিয়ে বলা যায় প্রথম সন্তান, পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা বেশি। আর এছাড়া যদি বলা যায় প্রেমের দিক থেকে, প্রেমের জন্য মোরলেস ভালো, কিন্তু মঙ্গল হচ্ছে একটু ক্রূর গ্রহ। তো প্রেম হয়তো আসবে, কিন্তু প্রেমের মধ্যে মনোমালিন্য, ঝগড়াঝাটি এগুলোর পরিমাণ যথেষ্ট পরিমাণে থাকার সম্ভাবনা, যেহেতু মঙ্গল একটা ক্রূর গ্রহ, তার একটা দৃষ্টি সরাসিতে হলেও সেই জিনিসটা একটা থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। তারপর আসছি আমরা ষষ্ঠ ভাবে। ষষ্ঠ ভাব যেখানে 9 লেখা আছে, ষষ্ঠ ভাব হচ্ছে রোগ, ঋণ, শত্রুর ঘর। সেইখানে ইউরেনাস, নেপচুন, যেরকম বললাম একটু আগে যে ইউরেনাস, নেপচুন, প্লুটোর কোনো গুরুত্ব নেই, আমরা এটা বিচার করবো না কিছু। তো ষষ্ঠ ভাব ফাঁকা বা সরাসরি বিপরীত থেকে কোনো দৃষ্টি প্রত্যক্ষ করা যাচ্ছে না। তারপর আমরা আসছি সপ্তম ভাবে। সপ্তম ভাব যেখানে 10 লেখা আছে, সেখানে শনি এবং রাহু। এইখানটা থেকে একটু বোঝা যাচ্ছে যে ম্যারিড লাইফ একটু ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এক তো শনি এখানে থাকলে ডিলে দেয় ম্যারেজে, এবং রাহুও একটা বিচ্ছিন্নতার কারক, একটু নেগেটিভ প্ল্যানেট। তবে শনির সঙ্গে যেহেতু বসেছে এবং শনির ঘরে বসেছে, ফলে ডিসপোজিটার থিওরি অ্যাপ্লাই করলে বোঝা যাচ্ছে যে শনিও নিজের ঘরে বসে আছে এবং রাহুও সেই ঘরে বসে আছে। এবং রাহু এখানে কি করছে, যেহেতু যে ঘরের ডিসপোজিটার যে গ্রহ, সেই গ্রহ সেই ঘরেই বসে আছে, স্বরাশিতে বসে আছে, ফলে তার ঘরকে সে খারাপ করতে চাইছে না বা পারবে না খারাপ করতে। তো ফলে শনিও এই ঘর রিলেটেড অ্যাকচুয়ালি ভালো ফল দিতে চাইবে, ম্যারেজে ডিলে আনবে, কিছু অভ্যন্তরীণ সমস্যা তৈরি করবে, আর রাহুকে বাধ্য করবে যাতে নেগেটিভ ফলটা যতটা সম্ভব কম করতে, বা রাহুর সেই নেগেটিভিটিটা সেই বিচ্ছেদ করার মতো জায়গা নিয়ে চলে যেতে পারে রাহু এখানে, কিন্তু সেটা করতে দেবে না। আর তার সঙ্গে একটা জিনিস কাজ করবে, সেটা হচ্ছে বৃহস্পতির যে দৃষ্টিটা এখানে পড়বে 7th হাউসে, সেটাও ম্যারেজ রিলেটেড সমস্ত ভালো ফল প্রদান করতে চাইবে। তাই ম্যারেজ লাইফটা যেটা প্রথম এক দৃষ্টিতে দেখলে যেটা মনে হচ্ছে যে শনি রাহুর জন্য একটা ডিস্টার্ব হতে পারে, সেটা বৃহস্পতির দৃষ্টির জন্য অনেকটা ব্যালেন্স হয়ে যাবে। আর শনিও নিজের স্বরাশিটাকে খারাপ করতে চাইবে না, ডিলে আনবে, এটা একটা কারক, কেন ডিলের কারক শনি, কিন্তু কোথাও না কোথাও ম্যারেজ লাইফ চলে যাবে, কোনো অসুবিধা হবে না। তো ওভারঅল যদি বলি যে ম্যারেজ লাইফ, পার্টনারশিপ, ডেলি ওয়েজেস, এগুলোর দিক থেকে একটু মিক্সড রেজাল্ট পাওয়ার সম্ভাবনা, তবে খুব নেগেটিভ নয়। তারপর আমরা আসছি অষ্টমভাবে, যেখানে 11 লেখা আছে। এটা হচ্ছে অকাল্টের ঘর, অ্যাক্সিডেন্ট ঘর, মৃত্যুর ঘর, আর কিসের ঘর, আর হচ্ছে
হঠাৎ করে কোনো ঘটে যাওয়া ঘটনার ঘর, আনসার্টেন ঘটনার ঘর। এছাড়া এটা থেকে ডিপ সিক্রেট কিছু লাইফের এটা প্রেডিক্ট করা যায়। যাই হোক, সেই ঘরটি ফাঁকা, আর সেই ঘরে সরাসরি কোনো গ্রহের দৃষ্টি প্রত্যক্ষ করা যাচ্ছে না, তো এই ঘর নিয়েও বিশেষ কিছু বলার নেই। তারপর আসছি আমরা যেখানে নবম ভাব, যেখানে 12 লেখা আছে। এখানে সূর্য এবং বুধ। সূর্য একটু ক্রূর গ্রহ, এই জন্মছকে কারক হলেও ক্রূরতার জন্যে সে নবমভাবে বসে পিতার সঙ্গে সম্পর্কের মধ্যে একটু মনোমালিন্য তৈরি করতে পারে। সেকেন্ড, বুধও সেখানে নিচস্থ, ফলে বুধও সেই একই জিনিসটা করবে, অর্থাৎ পিতার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা এই দুটো গ্রহ মিলেই ইন্ডিকেট করছে। এছাড়া ধর্মের প্রতি বিশ্বাসটা কমিয়ে আনা বা বা স্পিরিচুয়ালিটি বা ধর্ম পূজা আচ্ছা এসবে খুব একটা মন না লাগা, এইরকম জিনিসও এখান থেকে একটা অবজার্ভ করা যাচ্ছে। আর ভাগ্যভাবকেও বুধ খারাপ করছে, সূর্য ভালো করছে, দ্বিতীয় পতি ধনভাবের অধিপতি সে এসে ভাগ্য বসার ভালো, কিন্তু বুধ এখানে একটু ভাগ্যটাকে খারাপ করছে। কেন? নবম ভাব হচ্ছে ভাগ্যের ঘর, পিতার ঘর, আর স্পিরিচুয়ালিটির ঘর, ধর্মের ঘর। আচ্ছা, তারপর আসছি আমরা দশম ভাবে। দশম ভাব যেখানে 1 লেখা আছে, সেই ঘরে চন্দ্র এবং শুক্র বসে যায়। তো চন্দ্র এবং শুক্র এই ঘরে লগ্নপতি স্বয়ং দশমভাবে বসা, মানে বোঝা যাচ্ছে যে ইনি খুব অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা এরা, সবসময় কাজে কর্মের মধ্যে থাকার কথা। কেন? লগ্নপতি স্বয়ং যখন কর্মভাবে চলে গেছে, সে সারা জীবন কাজ করবে, সারা জীবন অ্যাক্টিভ থাকবে, এটাই এখান থেকে বোঝা যাচ্ছে। এবং কর্মভাবে বসা অত্যন্ত ভালো। আর এনারা জাস্ট একটু ওভারঅল একটু স্টাডি করার জন্য, একটা কিছু বলার জন্য একটু হালকা করে হলেও আমাদেরকে দশার দিকে চোখ বোলাতে হয়। সেখানেও দেখছিলাম বোধহয় এনার এখন চন্দ্রের দশাই চলছে 2017 পর থেকে, তো অলরেডি তার মানে এনার কাজের কর্মের মধ্যে থাকার কথা। ইনি অলরেডি সার্ভিস লাইফ বা বিজনেস যাই করুন না কেন, সেই দিকে অলরেডি কাজে জয়েন করে যাওয়ার কথা 2017 পর থেকে। তো ওভারঅল কর্ম রিলেটেড সমস্ত ভালো ফল পাচ্ছেন। শুক্র যেহেতু চতুর্থভাবে অধিপতি, তিনি দশমভাবে এসেছেন, চতুর্থভাবে প্রপার্টির একটা ইন্ডিকেশন দেয়, সেখানে দশমভাবে আসা মানে প্রপার্টি রিলেটেড কোনো কাজের সঙ্গে যদি ইনি যুক্ত থাকেন খুব ভালো ফল পাবেন। 1, 2 কী হতে পারে, চন্দ্র এবং শুক্র এখানে থাকলে অনেক সময় গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত করে দেয়, মানে টেলিভিশন হোক, সিনেমা হোক, এই ধরনের ফিল্ডেও যুক্ত করার একটা সম্ভাবনা রাখে। বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো লাক্সারি আইটেম বা কসমেটিক আইটেম, এই ধরনের জিনিসগুলো, এগুলো যেগুলো শুক্র যেগুলোর কারক, সেই ধরনের বিজনেসেও থাকতে পারে জাতক। আরও কী হতে পারে, চন্দ্র হচ্ছে খাবারের কারক, মানে খাদ্যের ইন্ডিকেশান দেয় চন্দ্র থেকে আমরা পাই। তো চন্দ্র সেখানে থাকার খাবারের কোনো বিজনেস হলেও তিনি সেখানেও একটা সাকসেস পাবেন ইনি, এখান থেকে এটা বোঝা যাচ্ছে। তো এনার যেটা দেখা যাচ্ছে কাজের দিকটা থেকে মাল্টিপল অ্যাসপেক্টস আছে, বিভিন্ন ধরনের কাজ হওয়ার এনার সম্ভাবনা দেখা যাচ্ছে। তারপর আসছি আমরা একাদশভাবে। একাদশ ভাব যেখানে 2 লেখা আছে, সেখানে মঙ্গল বসেছে। মঙ্গল এখানে অত্যন্ত কারক এই জন্মছকের মধ্যে, কেন? পঞ্চমপতি এবং দশমপতি, এবং তিনি একাদশভাবে বসেছেন। একাদশ ভাব হচ্ছে আনসার্টেন গেইনসের ঘর, বড় ভাই বোনের ঘর, ছোটোখাটো রোগভোগের ঘর। তো সেই রিলেটেড কম বেশি ইনি সব ভালো ফলই পাবেন, আর একাদশ ভাবকে অত্যন্ত পজিটিভ ফল দেবে মঙ্গল এখানে। তো একাদশ ভাব অত্যন্ত শুভ। তারপর আসছি আমরা দ্বাদশ ভাব, যেখানে 3 লেখা আছে, সেই ঘরটিও ফাঁকা, এবং বিপরীত থেকে ইউরেনাস নেপচুনের যেটা দৃষ্টি সেটাকে আমরা কনসিডার করি না, তো এই ভাব নিয়েও কিছু বিশেষ বলার নেই। আর ওভারঅল তাহলে এই জন্মছক কমপ্লিট হয়ে গেল অ্যানালিসিস করা। আরও একটা জিনিস এখন চোখে পড়লো, শনির যে সপ্তম ভাব থেকে যে তৃতীয় দৃষ্টিটা পড়ছে, যেটা ধর্মভাব পিতাভাবে পড়ছে, সেখানেও বোঝা যাচ্ছে সূর্যের উপর যখন শনি দৃষ্টিটা পড়ছে, পিতার সঙ্গে সম্পর্ক খারাপ, যেটা আগেও বলেছিলাম, সেই ইন্ডিকেশনটা আরও স্ট্রংলি বোঝা যাচ্ছে। তাহলে এখানে বেসিক অ্যানালিসিস কমপ্লিট হয়ে গেল, তার আমরা ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।